আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে এত আলাপের কি অর্থ? এর কিছুই বোঝা যাচ্ছে না। সবাই এত কৌতূহলী কেন? বিশেষ করে আওয়ামী লীগের সমর্থকরা রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে আবার মনে করছেন যে চুপ্পু যদি থাকে তাহলে প্রধানমন্ত্রী যখন ফিরবেন এটা তাদের জন্য অনেক কাজে লাগবে। না ভাই, এটা একেবারেই একটা ইলুশন। চুপ্পু থাকবে কি থাকবে না ওই বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফিরবেন তখন সেটা আসলে কিচ্ছু এসে যায় না। একটা জিনিস শুধু বুঝবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হবে উনি বাংলাদেশে আসলে, সেই গণজোয়ারে সবাই ভেসে যাবে। আর সেখানে একমাত্র পজিটিভ কোনো ভূমিকা রাখতে পারে তখন যদি ওয়াকার উদ্দিন তো যদি থাকে, অর্থাৎ 2024-এর জঙ্গি উত্থানে ভয়ে কিংবা নির্ভয়ে যারাই এই জঙ্গি উত্থানের সহযোগী হয়েছে, যেমন ধরুন আমরা বুঝতে পারি যে ওয়াকার কিন্তু এই জঙ্গি উত্থানের সাথে জড়িত, আর চুপ্পুকে আমরা মনে করতে পারি যে সে ভয়ে এখানে জড়িত হয়েছে। এরকম যত পক্ষ আছে, রাষ্ট্রের যত অর্গান আছে, সবকিছু একমাত্র ওয়াকারের আসলে এই জায়গা থেকে আপনার সরে এসে শেখ হাসিনাকে যদি তিনি অন্যভাবে পরিবর্তন হন, সেখানে তাকে হয়তো ভিন্ন মানে তার একটু সুযোগ আছে। কিন্তু চুপ্পু দেখেন, চুপ্পু হইল এমন একটা জায়গায় বসবাস করে রাষ্ট্রপতি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হলো ঠুটো জগন্নাথ। শেখ হাসিনা আসলে আমরা যেটা কল্পনা করি, যদি তার জন্য 10,000 কর্মী জীবন দিতে প্রস্তুত হয়, একজনেরও জীবন যাবে না, হয়তো 10-20 জনের জীবন যাবে। আর যদি 200 লোক মনে করে যে শেখ হাসিনা আসলে জীবন দিব, তাহলে 10,000 লোকের জীবন চলে যাবে, অনেক ধ্বংস হবে। সুতরাং স্ট্র্যাটেজিটা হলো যে কত লোক জীবন দিতে প্রস্তুত, যত বেশি লোক জীবন দিতে প্রস্তুত তত কম জীবন কিন্তু যাবে। এই হলো আপনার একটা স্ট্র্যাটেজি। এইরকম অবস্থায় শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, সেখানে এই সেনাবাহিনীও তার পক্ষ নিবে। আর সেই জায়গায় এই চুপ্পু কি মির্জা ফখরুল আলমগীর রাষ্ট্রপতি থাকলো কিংবা তারেক রহমান রাষ্ট্রপতি থাকলো, কিচ্ছু এসে যায় না। এটা কোনো ব্যাপারই না আসলে। সুতরাং চুপ্পুকে নিয়ে এত এত বেশি আহ্লাদ হওয়ার কোনো কারণ নাই। চুপ্পু যেটা করতে পারতেন, এমনিতে তো আমরা জানি যে চুপ্পুকে যখন রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হয়, এটা একটা অত্যন্ত অযোগ্য মানুষের একটা সর্বোচ্চ স্থানে নিয়োগ হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের সব মানুষই এইটাই ভেবেছিল, তাই না? সেই জায়গা থেকে চুপ্পু কিন্তু ফিরে আসতে পারত। চুপ্পু যদি এই যে 2024-এর যে জঙ্গি উত্থান হলো, সেখানে সম্পূর্ণ চাকরি বাঁচানোর জন্য যেভাবে সে স্রোতে গা ভাসিয়েছে, সেইখান থেকে সে যদি ঘুরে কিছু একটা করত, তখন কিন্তু ওই চুপ্পুকে যে সে অযোগ্য মানুষ হিসাবে নির্বাচিত হয়েছে, এই জিনিসটা কাটিয়ে আমরা বরঞ্চ অন্য ইতিহাস লিখতাম যে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একেবারে দারুণ আবিষ্কার ছিল, ওনাকে নিয়ে সবাই এত কথা বলেছে, কিন্তু সময় মতো ঠিকই চুপ্পু কিন্তু দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, চুপ্পু মারা যেতে পারতো, চুপ্পুর চাকরি চলে যেতে পারতো, কিন্তু চুপ্পু কিন্তু ইতিহাস তৈরি করে ফেলতে পারত। এবং শেখ হাসিনার এই যে নিয়োগটা এত বদনামের শিকার হলো, সেই বদনাম থেকে কিন্তু এটা সুনামে পর্যবসিত হলো। আর সাধারণত এই ধরনের আপনার অপরিচিত লোককে বা অযোগ্য লোককে আপনি তো ওই রকম একটা জায়গায় তো সেজন্য নির্বাচন করবেন, তাই না? বসিয়ে দিবেন যে সে আপনার প্রয়োজনে কাজে লাগবে। আমরা কিন্তু চুপ্পুকে এরকম কোনো কাজে লাগতে দেখিনি। হ্যাঁ, আমি জানি আমার এই কথা শুনে বলবেন যে চুপ্পুর কি করা আছে। আসলে চুপ্পুর তখনও কিছু করার ছিল না। আবার যদি তার উন্নত চরিত্র হতো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জন্য তার যে মূল্যবোধ, সেটা যদি তার বৈষয়িক মূল্যবোধের চেয়ে বড় হতো, তাহলে অনেক কিছু করার ছিল। কিন্তু একটা বাংলাদেশে তো এরকম মানুষ আসলে খুব বেশি পাওয়া যায় না। চুপ্পুর কিছুই করার ছিল না। ফলে শেখ হাসিনা যেদিন আসবেন, সেদিনও চুপ্পুর আসলে কিছু করা থাকবে না। সেখানে যদি মাহমুদুর রহমান, আমি তো মনে করি বিএনপির উচিত চুপ্পুকে সরিয়ে মাহমুদুর রহমান, অথবা তাদের জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে, তারেক রহমানের জন্য এই
লুৎফুজ্জামান বাবর, মাহমুদুর রহমান, এই ধরনের লোককে আওয়ামী বিএনপির উচিত রাষ্ট্রপতি করা। এবং এরাও যদি রাষ্ট্রপতি থাকে সেই গণজোয়ারে কিন্তু ওরা আরো বেশি বিপদগ্রস্ত হবে, চুপ্পুও বিপদগ্রস্ত হবে। চুপ্পু হয়তো তখন ভাব দেখিয়ে শেখ হাসিনার পক্ষ নিবে এবং বলবে আমি সব করেছি, চুপ্পুর এরকম একটা সুযোগ থাকবে। আবার দেখবেন যে একই কাজ কিন্তু মাহমুদুর রহমান করে ফেলতে পারে, ওরা যদি রাষ্ট্রপতি থাকে, মাহমুদুর রহমান বা বাবর, তারাই কিন্তু আবার চুপ্পুর জায়গায় চলে আসতে পারে। চুপ্পু 2024 জঙ্গি উত্থানের পর যা যা করেছে, মাহমুদুর রহমান বাবর যদি রাষ্ট্রপতি থাকে তারাও তাই করবে শেখ হাসিনা যখন আসবেন। শেখ হাসিনা আসার সাথে আসলে মূল শক্তি হলো তার তৃণমূলের কর্মী, যারা আজকে তার জন্য জীবন দিতে প্রস্তুত। এরা যদি এই 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 সংকল্প নিয়ে নামে যে নেত্রীর জন্য জীবন দিয়ে দিব, এরকম 5-10 লাখ লোক নামলে সব কিছু খড়কুটোর মতো ভেসে যাবে। এই চুপ্পু এখানে থাকলো কি না থাকলো, চুপ্পু নাকি সিঙ্গাপুরে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছে, এইসব বাজে বাজে কাহিনী, সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু এগুলো হয়তো চুপ্পুকে তারা এখন সরিয়ে দিতে চায়। আর চুপ্পু তো সম্পূর্ণরূপে তারেক রহমানের করুণার উপর নির্ভরশীল। তো এরকম করুণার উপর নির্ভরশীল হয়ে যারা চাকরি করে তারা তো আসলে অথর্ব, এদের দ্বারা এই পৃথিবীতে কিছুই হয় নাই। দেখেন, আমি যে ঢাকায় ফিরে যাই নাই, আমি যদি ঢাকায় ফিরে যেতাম আমি চাকরি করতে পারতাম, এতদিনে আরেক দেশে রাষ্ট্রদূত হয়ে বেরো হয়ে যেতে পারতাম। কিন্তু আমি কেন যাই নাই জানেন? আমার মনে হলো যে এই যে তারেক রহমান কিংবা ইউনুস, এদের অধীনে চাকরি করা আমার জন্য অনেক বেশি মানসিক কষ্টের হবে। মানে চাকরি না থাকলে যে কষ্ট, তার চেয়ে কিন্তু ওইটা অনেক বেশি মানসিক কষ্টের হবে। চুপ্পু কি সেটা ভাবে? চুপ্পু তো ভাবে যে আরামায়েশে আসি বঙ্গভবনে, হ্যাঁ মাঝে মাঝে বিদেশেও যেতে পারি। আপনারা তবু এইসব লোকজনের পেছনে ঘোরেন। আপনাদের আসলে না বোধ বুদ্ধিটা বাড়াতে হবে, চিন্তা চেতনা বাড়াতে হবে এবং আপনার মূল্যবোধটাকে বাড়াতে হবে। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির যে ইনস্টিটিউশনের যে সম্মান, এটা আসলে জিল্লুর রহমানের পরে আর আমাদের দুই রাষ্ট্রপতি করতে পারেননি। আব্দুল হামিদ খান সাহেব, উনি চটুল কথাবার্তা বলতেন। হ্যাঁ, চটুল কথাবার্তা বলা খারাপ না, আমি এটাকে দোষের ধরি না, কিন্তু আব্দুল হামিদ তো বোঝেন নাই যে তারা এই রাষ্ট্রটা, শেখ হাসিনা এই রাষ্ট্রটা সাপের বাসায় বসে কিন্তু রাষ্ট্র চালাচ্ছে। সেখানে রাষ্ট্রপতি একটা চটুল কথা বললে ওরা কিন্তু এটাকে সারা পৃথিবীতে খবর করে, হাসাহাসি করে, মানুষের কাছে রাষ্ট্রপতি কিন্তু হাসি তামাশার পাত্র হয়েছেন। সেখান থেকে তো এরা আব্দুল হামিদ খান সাহেব, উনি অনেক বড় রাজনীতিবিদ হতে পারেন, উনি স্পিকার ছিলেন, কিন্তু ওনার তো উচিত ছিল চুপচাপ বসে থাকা, এইসব প্রিয়াঙ্কা চোপড়া টোপড়া নিয়ে হাসাহাসি না করা, তাই না? ছোট ছোট জিনিসগুলো শেখ হাসিনার ক্ষতি করেছে না? আর আমরা তো শুনি যে আব্দুল কালাম হামিদের 14 গোষ্ঠী হলো রাজাকার। তো এইভাবে আসলে পারা যাবে না। আপনারা দেখেন, যে লোকগুলো শেখ হাসিনা সবচেয়ে বেশি সুবিধা দিয়েছেন, তারা কেউ কিন্তু আজকে শেখ হাসিনার জন্য ফুটো পয়সার কাজেও কিন্তু লাগছে না। অনেকে ভাবছেন যে না, সময় মতো এরা কাজে লাগবে, সময় মতো এরা ওই রাস্তায় ওইখানে গিয়ে বসে দাঁড়িয়ে থাকবে যে নেত্রী আমি এই করেছি ওই করেছি। এদের আসলে 2 পয়সার মূল্য নাই। ফলে আওয়ামী লীগের সমর্থকরা এই চুপ্পুকে নিয়ে একদমই ভাববে না। চুপ্পু এখন তারেক রহমানের অধীন। চুপ্পুকে তারেক রহমান চাইলে ফেলে দিতে পারবে, চাইলে রাখতে পারবে। আর চুপ্পুর যদি সামান্য ন্যূনতম লজ্জাবোধ, সামান্য ব্যক্তিত্ব, এই যেগুলো বলে আর কি, যে মুক্তিযোদ্ধা এটা ছিল, বা সামান্য তার কিছু থাকে, সে অলরেডি পদত্যাগ করে কিন্তু চলে যেত। কারণ পদত্যাগ করছে না কেন? তার হয়তো অনেক অর্থকড়ি আছে, সেগুলোর কি হবে, নানান চিন্তা ভাবনা তো তাকে করতে হচ্ছে। তাকে নামলেও তো তারেক রহমানের সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করে নামতে হবে, যাতে তার জীবন নিরাপদ থাকে, তার অর্থ নিরাপদ থাকে, যেগুলো সে সম্পূর্ণরূপে শেখ হাসিনার করুণা পেয়েই কিন্তু লাভ করেছে, যেটা তার ওইভাবে লাভ করা সম্ভব হয় নাই। সুতরাং যেই লোকের লোভী, দুটো জিনিস দিয়ে কখনো হয় না জানেন, লোভী মানুষ যত আদর্শবান হোক, যত সাহসী হোক, এদের দ্বারা শেখ হাসিনার এখন যে ধরনের লোকজন দরকার, এরা এই চুপ্পু কখনো ওই কাজে হেল্প করতে পারবে না। কারণ চুপ্পু তো চরম লোভী একটা মানুষ, হ্যাঁ, দুর্নীতি করে ভরিয়ে ফেলছে। আপনারা ওইটা দেখেন না কেন? তারপরে আপনারা চুপ্পুর জন্য কান্নাকাটি করেন। আমার বন্ধুরাই এসে বলবে যে এমন কথা বলো কেন? কিন্তু সত্য কথা কাউকে না কাউকে তো বলতে হবে, কারণ রাষ্ট্র তো ধ্বংস হয়ে গেছে 2024-এ, এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেসব সিদ্ধান্ত এই জঙ্গি মৌলবাদী শ্রেণীকে সাহায্য করেছিল, সেই সিদ্ধান্তগুলোর কথা তো আপনাকে বলতে হবে, যাতে জননেত্রী শেখ হাসিনা ভবিষ্যতে এই ধরনের ভুল সিদ্ধান্ত আর গ্রহণ না করে।
হঠাৎ করে বাংলাদেশে খবর ছড়িয়ে পড়ে গতকাল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হচ্ছে। মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তারেক রহমান সরকার গঠনের পরেও কেন পদত্যাগ করতে হলো না, বিশেষ করে তিনি 2025-এর ডিসেম্বরেই নির্বাচিত সরকার এলে এবং চাইলে তিনি পদত্যাগে প্রস্তুত আছেন বলার পরেও সেটাই বরং এতদিন একটা বিস্ময় ছিল। কিন্তু হঠাৎ করে কালকে কেন এমন ঘটনা ঘটলো এবং খবর মূলধারার সংবাদ মাধ্যমের কাছে যাওয়ার আগে বা কোনো আনুষ্ঠানিক ঘোষণায় যাওয়ার আগেই আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রবাসে বসে এ খবর পেয়ে গেলেন, এমনকি কে আসছেন রাষ্ট্রপতির জায়গায় সেখানে একটা বিস্ময়কর নামও উল্লেখ করে বসলেন। এবং তার সূত্রে প্রথম বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর হওয়া শুরু হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরে যেতে হবে। এবং প্রথম দিকে বিএনপির শীর্ষস্থানীয় নেতা যাদেরকে ফোনে পাচ্ছিল সংবাদ মাধ্যমগুলো, তারাও বলছিলেন তাদের কোনো ধারণাই নাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে। রাত বাড়তে বাড়তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার বঙ্গভবনের বিভিন্ন কর্মকর্তাদের সূত্রে এটা নিশ্চিত হওয়া যায় যে বাংলাদেশের সরকারের একদম সর্বোচ্চ পর্যায় থেকে তাকে দ্রুততম সময়ে রাষ্ট্রপতির পদ ছেড়ে সরে যেতে বলা হয়েছে। মানে প্রধানমন্ত্রী তারেক রহমানই তাকে রাষ্ট্রপতি পদ ছাড়তে বলেছেন, যিনি ক্ষমতা নেওয়ার পর প্রথম দিকে ভীষণ রকম ঘনিষ্ঠতা দেখিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ওপর, আর গত কয়েক মাস ধরে তাদের ভেতরে যে দূরত্ব হয়েছে সেটাও একেবারে প্রকাশ্য আর স্পষ্ট হয়ে পড়ছিল। এই দূরত্বটা সৃষ্টি হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর লন্ডন সফরের পর থেকে। মে মাসের সেই লন্ডন সফরের পর তারেক রহমানকে ঈদের নামাজে যেমন শাহাবুদ্দিন চুপ্পুকে জড়িয়ে ধরতে বা কোলাকুলি করতে দেখা যায়নি, পাশে বসার সুযোগ দিতে দেখা যায়নি, তেমনি এমনকি বাজেট অধিবেশনেও সৌজন্যের সালামটুকু রাষ্ট্রপতির সঙ্গে বিনিময় করেন নাই তারেক রহমান। এমনকি তিনি চীন সফর থেকে ফিরে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতেরও প্রয়োজন বোধ করেন নাই। কাজেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর চাকরিটা যে টলমল করছিল সেটা বোঝা যাচ্ছিল যে কোনো সময় চলে যেতে পারে। একটা সূক্ষ্ম সুতার উপর দিয়ে তিনি হাঁটছেন বটে, কিন্তু কালকে কেন? কালকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সিদ্ধান্ত এলো কেন? এখন এমন একটা খবর বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে আসছে যে মে মাসে লন্ডন গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এ কথা গোয়েন্দা সূত্রগুলো জানতে পারার পর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরে যাওয়ার নির্দেশ বা অনুরোধ বা আহ্বান জানানো হয়। মানে এই যে কথাটা এখন বলা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এমনকি ডিসেম্বরে যখন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে তিনি প্রস্তুত নির্বাচিত সরকার এলে পদত্যাগ করতে, সে সাক্ষাৎকারে যখন রয়টার্সের সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয়েছে কিনা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু তখনও বলেন নাই যে না, তার সঙ্গে কোনো যোগাযোগ হয় নাই। রয়টার্স সাংবাদিক স্পষ্টত ওই সাক্ষাৎকারে লেখেন যে এ প্রশ্নের কোনো উত্তর দিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাজি হন না, কিন্তু তিনি বলেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই একজন দল নিরপেক্ষ ব্যক্তি হিসেবে কাজ করার চেষ্টা করছেন। এখন লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কেন কথা হতে হবে শাহাবুদ্দিন চুপ্পুর? কেন শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশে বসে কথা বলতে পারবেন না? মানে বাংলাদেশে বসে তার এই কথা বলার ওপর কি সত্যি সকল রকম ডিভাইস, সকল রকম অ্যাপ, সকল রকম নিরাপত্তা পেরিয়ে নজরদারি করা সম্ভব বাংলাদেশের গোয়েন্দাদের পক্ষে? বাংলাদেশের গোয়েন্দারা কি সত্যি জানতেন বা জানতেন না যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে শেখ হাসিনার কথা হয়? আর সত্যি লন্ডন থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার সঙ্গে কথা বললেন? কি কথা হলো তাদের মধ্যে? এই যে শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে শেখ হাসিনার একটা যোগাযোগ থাকতে পারে, এ সন্দেহ তো না করবার কোনো কারণ নাই। কারণ আজকেও প্রথম আলো লিখেছে যে শেখ হাসিনা এবং শেখ রেহানা এই দুই বোনের সরাসরি পছন্দে এবং পরামর্শেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তখন রাষ্ট্রপতি নিযুক্ত করা হয়েছিল 2023 সালে আওয়ামী লীগের অনেককে বিস্মিত করে। সেটাও একটা সকলের জানা সত্য। তাহলে এমন পরিস্থিতিতে এরকম ঘনিষ্ঠ বিশ্বস্ত একজন কর্মী, যিনি কিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেও
কয়েক বছর ধরে জেল খেটেছেন এমন একজন আওয়ামী লীগ কর্মী, যিনি পুরো তার সরকারি কর্মকর্তা জীবনেও আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন, এহেন ব্যক্তি রাষ্ট্রপতি পদ পর্যন্ত শেখ হাসিনা তাকে নিয়োগ দেওয়ার পর তার সঙ্গে কখনোই শেখ হাসিনার যোগাযোগ হয়নি। এটা কি তার মানে গোয়েন্দা তথ্যে পাবার অপেক্ষায় তারেক রহমান এতদিন কাটিয়ে দিয়েছেন? তিনি এতদিন ধরে বিশ্বাস করেছেন, ভরসা করেছেন যে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার কোনো যোগাযোগ নাই। রাষ্ট্রপতির সঙ্গে তো তারেক রহমানের যোগাযোগ ছিল, কারণ এবছর যখন তারেক রহমান সরকার ক্ষমতা নিল, তারপর কালের কণ্ঠকে ডেকে তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পষ্ট বলেছেন যে এই যে এত রকম ঝড়ঝঞ্ঝা তিনি পার করেছেন, হাসনাত আবদুল্লাহরা যখন বঙ্গভবন ঘেরাও করে রেখেছিল তাকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে, তখন তাকে সব সময় সাহস জুগিয়েছেন আন্তরিকতাপূর্ণ মানুষ তারেক রহমান। তাহলে তারেক রহমান লন্ডনে, ঢাকায়, বঙ্গভবনের ভেতর শাহাবুদ্দিন চুপ্পু, তাদের মধ্যে যোগাযোগ হয়ে যেতে পারলো, আর শেখ হাসিনার এত ঘনিষ্ঠ বিশ্বস্ত ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পর তার সঙ্গে কোনো যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন নাই, সেটা ভেবে নিশ্চিন্ত থেকেছেন এতদিন তারেক রহমান। সেটা একটা বিস্ময়কর বিষয় বটে। কিন্তু শুধু কি এজন্যেই এখন চুপ্পুকে সরিয়ে দেওয়ার কথা ভাবলেন তারেক রহমান হঠাৎ করেই মে মাসের সফরটার পর? এস আলম, যেই গোষ্ঠীর সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অত্যন্ত ঘনিষ্ঠতা আছে বলে আজকেও প্রথম আলো লিখেছে, এবং যখন তিনি রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন তখন তিনি রীতিমতো দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদ ছেড়ে এস আলমের মালিকানাধীন দুটো ব্যাংকে দায়িত্ব পালন করছিলেন। ইসলামী ব্যাংকে তিনি ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, আর এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করছিলেন। এস আলম ঘনিষ্ঠ এই শাহাবুদ্দিন চুপ্পু লন্ডন গেলেন, এবং এখন পর্যন্ত বিএনপির ভেতরে এই সন্দেহ আছে যে এস আলম এখনো আওয়ামী লীগের শক্তি, সামর্থ্য, অর্থনৈতিক শক্তি জুগিয়ে যাচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো কি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিনা, কিংবা শাহাবুদ্দিন চুপ্পুর আসলে কোন কোন বৈঠক হয়েছে সেটা জানতে মে মাস থেকে এখন জুলাই পেরিয়ে গেল কেন বাংলাদেশের গোয়েন্দাদের, সে প্রশ্নও আছে। দেখেন, লন্ডনে আরেকটা বৈঠকের কথা কিন্তু তখন প্রবলভাবে আলোচিত হয়েছিল, বিশেষ করে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ বলেই হয়তো গত কয়েক মাস ধরে চাঞ্চল্যকর সব সংবাদ দিচ্ছে যে সংবাদপত্রটি টাইমস অফ বাংলাদেশ। তারা কিন্তু মে মাসে খবর দিয়েছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি হঠাৎ করে উধাও হয়ে গেছেন, এবং এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না তিনি কোন দেশে গেছেন। অনুসন্ধান করে করে এই পত্রিকা বের করে এনেছে যে তিনি গেছেন যুক্তরাজ্যে, অথচ তার ব্যক্তিগত কর্মকর্তা বলছিলেন তিনি নাকি গেছেন সিঙ্গাপুরে। এবং টাইমস অফ বাংলাদেশ বলে যে খবর আছে তাদের কাছে যে লন্ডনে সালাউদ্দিন আহমেদ এবং শাহাবুদ্দিন চুপ্পুর মধ্যেও একটা বৈঠক হয়ে থাকতে পারে। যদিও শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তিনি নাকি টাইমস অফ বাংলাদেশকে বলেছিলেন যে এমন কোনো বৈঠক হয়নি, কিন্তু টাইমস অফ বাংলাদেশ রীতিমতো ওই সংবাদটি করে বসে। এই সালাউদ্দিন আহমেদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি শুধুমাত্র যে 2024 সালের সেপ্টেম্বরে ঢাকায় এসে এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিলেন তাই নয়, যেটা নিয়ে তখনও তিনি ক্ষমা চাইতে হয়েছে, এবারও সংসদেও আলাপ হয়েছে। শুধু তাই নয়, তিনি এস আলমের সম্পত্তি, ব্যবসা বাণিজ্য দেখে রাখছেন, এ খবরটা কিন্তু 2024 সেপ্টেম্বর থেকেই বাংলাদেশের মূলধারার গণমাধ্যমেও নানা রকম আকার ইঙ্গিতে বেরিয়ে আসছিল। এমনকি প্রথম আলো এস আলম তখনকার এখনকার এমন একটা কলাম ছাপে 2024 5ই সেপ্টেম্বর, যেখানে তারা বলে যে সালাউদ্দিন আহমেদের সঙ্গে এস আলমের ঘনিষ্ঠতাটা নতুন কিছু নয়। এমনকি 2015 সালে তিনি ব্যাপক সরকার বিরোধী আন্দোলনের এক পর্যায়ে যে বাসায় আশ্রয় নিয়েছিলেন সেটা এস আলমের মালিকানাধীন একটা ব্যাংকের ব্যবস্থাপকের, এবং পরে সেই বাসা থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায়, এবং তারপর তাকে সীমান্তের কাছে মেঘালয়ে পাওয়া যায়, এবং এরপর থেকে কিন্তু সালাউদ্দিন আহমেদ শিলংয়ে একটা রেস্ট হাউসে সময় কাটিয়েছেন। কাজেই সালাউদ্দিন আহমেদের সঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর বৈঠক, এস আলম কানেকশন, সেগুলো নিয়েও আসলে ভাববার গুরুত্বপূর্ণ কারণ আছে। তবে ডেইলি স্টারও যে কথাটা লিখতে ভোলেনি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব
গুরুত্বপূর্ণ এবং গুরুতর কারণ হিসেবে যেটিকে বিবেচনা করে তারেক রহমান এ সময়ে একটা সিদ্ধান্ত নিলেন, সেটা হচ্ছে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এবং গোয়েন্দা সূত্রগুলো নাকি বলছে বাংলাদেশের ভেতরেও আওয়ামী লীগ ব্যাপকভাবে পুনঃসংগঠিত হয়ে ওঠার চেষ্টা করছে বা হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে তারেক রহমান আর কোনো ঝুঁকি নিতে চান নাই। তিনি অতি গুরুত্বপূর্ণ, সাংবিধানিকভাবে অতি গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে রাষ্ট্রীয় সংকটকালে যেই ব্যক্তি নানা রকম একেবারে মোড় ঘোরানো সিদ্ধান্ত নিতে পারেন পদাধিকার বলে, সেই রাষ্ট্রপতি পদে পরিবর্তন এনে শেখ হাসিনার বিশ্বস্ত ঘনিষ্ঠ ব্যক্তিকে সরিয়ে তার বিশ্বস্ত ঘনিষ্ঠ কাউকে বসাতে চাইছেন। সেটা খুবই স্বাভাবিক, কারণ মনে রাখতে হবে এই শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন সেই রাষ্ট্রপতি যিনি 2024-এর 5ই আগস্টের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন বটে যে সংসদ ভেঙে দিচ্ছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, খুব শিগগিরই খালেদা জিয়া মুক্তি পাবেন এবং পরদিনই তিনি মুক্তি পেয়েছেন। এবং তিনি বলেছেন বটে যে একটা নির্বাচনের আয়োজন করা হচ্ছে খুব শিগগিরই। কিন্তু মনে রাখতে হবে এই শাহাবুদ্দিন চুপ্পুই কিন্তু অক্টোবর মাসেই 2024-এর অক্টোবরে বঙ্গভবনে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে ডেকে বলে দিয়েছিলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র তিনি দেখেন নাই এবং তিনি মন্ত্রী পরিষদ সচিবকে পর্যন্ত জিজ্ঞেস করেছেন যে পদত্যাগপত্রটা কই, তাদের কাছে যেমন নাই এমনকি সেনাবাহিনীর কাছে, সেনা প্রধানের কাছে জিজ্ঞেস করেও পদত্যাগপত্রের কোনো খোঁজ তিনি বের করতে পারেন নাই। এই যে মে মাসে শাহাবুদ্দিন চুপ্পুর সফর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে রাখা এটা যে সেই মে মাসের লন্ডন সফর শেষে শাহাবুদ্দিন চুপ্পু ফিরে আসার পরেই সেই মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী আবারও এক অনলাইন সংবাদ মাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়ে বললেন যে শেখ হাসিনা তো পদত্যাগপত্র জমা দিয়ে যেতে পারেন নাই, তিনি লিখেছিলেন বটে কিন্তু তাকে সেই পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করে নিয়ে দিল্লি চলে যেতে হয়েছে। মানে শেখ হাসিনার পদত্যাগপত্র নাই। শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকলে এরপরের আর কোনো কিছুর সাংবিধানিক ভিত্তি থাকে কিনা এই আলাপগুলো যে কোনো পক্ষ যে কোনো সময় তুলতে পারেন। এমনকি বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী পক্ষের মধ্যে একটা বরাবরের সন্দেহ আছে যে যে পক্ষটি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, বাংলাদেশে রাজনৈতিক পরিসর তৈরি করে দিতে চায়, সেই পক্ষটি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে 2024-এর 5ই আগস্টের পর থেকে যা যা হয়েছে প্রধানমন্ত্রীর পদত্যাগ ব্যতি রেখে এর সবই অসাংবিধানিক হয়েছে এমন একটা অবস্থান নিয়ে এখনই আরেকটা নির্বাচনের পথে হাঁটাতে চায় কিনা বাংলাদেশকে, সে বিষয়টা নিয়েও কিন্তু বড় ধরনের সন্দেহ আছে বিএনপি সহ শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক পক্ষের মধ্যে। কাজেই একটা নির্বাচন যদি মধ্যবর্তী আয়োজন করতে হয়, শেখ হাসিনা আওয়ামী লীগকে যদি সেই নির্বাচনে অন্তর্ভুক্ত করতে হয় রাজনৈতিক পরিসরে, তাহলে এই সময়ে রাষ্ট্রপতি পদে বিশ্বস্ত একজন কাউকে রাখা গুরুত্বপূর্ণ, যেমন তেমন ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়া দরকার যে ব্যক্তি বারবার মনে করান আর বলেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র বাংলাদেশে জমা পড়ে নাই। তবে তারেক রহমান নিশ্চয়ই এটাও মনে রাখছেন যে তার মা অনেক হিসাব নিকাশ করে ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করে তত্ত্বাবধায়ক সরকারেরও প্রধান পদে বসিয়ে তারপর ক্ষমতা ছেড়েছিলেন 2007 সালে। কিন্তু সেই প্রেক্ষাপটে বঙ্গভবনকে বা খালেদা জিয়ার সাজিয়ে দেওয়া উপায়ে সরকার রক্ষা করতে পারেন নাই বিএনপির বিশ্বস্ত ইয়াজউদ্দিন আহমেদ। কাজেই শুধুমাত্র বিশ্বস্ত ব্যক্তিকে বসালেই নিরাপত্তা নিশ্চিত হয় কিনা তা বলা মুশকিল।